জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 10-এ আজকে আলোচনা করব পাকিস্তানি সেকুলারদের অনন্ত নরক চক্র। শিরোনামটা একটু কাব্যিক, কিন্তু আলোচনা শেষ হলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। ঠিক পর্ব 9-এ আমরা পাকিস্তানি সেকুলারদের নিয়েই আলোচনা করলাম। এইটা আলোচনা করলে সেকুলারদের হয়তো এই পর্যায়ের সেকুলারদের সম্পর্কে আমাদের পাকিস্তানি সেকুলারদের সম্পর্কে আমাদের বক্তব্য শেষ হবে। এই পর্যন্ত যে 9টা পর্ব করলাম তার কোনোটা দেখলাম যে অনেক মানুষ দেখেছেন এবং আমি খুব খুশি হয়েছি। ওয়াকারুজ্জামান সম্পর্কে যেখানে কথা বলেছি সেটা 40,000 মানুষ দেখেছে আর কি, আমরা যেটা থেকে দেখলাম, ইউটিউবের অ্যানালিটিক্স থেকে। কিন্তু পর্বগুলো একটা তো আরেকটা কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ নয়। কাজে আশা করি যে প্রতিটা পর্ব আপনারা দেখবেন এবং অন্যদের দেখাবেন এবং বক্তব্যগুলো বোঝার চেষ্টা করবেন। 2024-এ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে পতন, যেটা পুরোপুরি মিথ্যার উপর ভিত্তি করে পতন ঘটিয়েছে, পাকিস্তানি মানুষগুলো, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের কাছে পরাজিত হওয়া বাংলাদেশের মানুষরা, তারা 3টা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কি যে শেখ হাসিনা সরকার অর্থনৈতিক দুর্নীতি করেছে, শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সম্পূর্ণ 3টা মিথ্যা গুজবের ভিত্তিতে একটা দেশকে আবার স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি নিয়ে নিতে পারে, এর জন্য তো তাদের বলিষ্ঠ প্রচার প্রচারণা দায়ী, প্রচার প্রচারণার সাফল্য। মিথ্যা প্রচারণা দিয়ে যদি একটা সরকারকে ফেলে দেওয়া যায়, সত্য প্রচারণা দিয়ে একই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে, কিন্তু প্রচারটা আমাদের কার্যকর হতে হবে। কার্যকর প্রচার করতে হলে আপনাকে যুক্তির গভীরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে যে কেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশকে একমাত্র টেকসই শান্তি, টেকসই উন্নতি এবং স্থায়িত্ব দিতে পারি। কেন স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে এই 3টার কোনোটাই দিতে পারে না। শান্তি দিতে পারে না, উন্নতি দিতে পারে না, স্থায়িত্ব দিতে পারে না। এই বিষয়গুলো খুব একটা সহজ না। সহজ হলে তো আসলে আমাদের সরকারটার পতনই হয় না। আবার কঠিনও না। যদি আমরা সবাই একটু আন্তরিক হই, আমরা যদি ইস্যুগুলা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা অবশ্যই সহজ। দেখেন, আমি যেটা বিশ্বাস করি, আমার ধারণা আপনারা আমার সাথে সবাই একমত হবেন যে মিথ্যা দিয়ে কোনো কিছু অর্জন করা যায়, কিন্তু সেই অর্জনটাকে স্থায়ী করা যায় না। সত্য দিয়ে অর্জন করা যায়, মিথ্যাকে পরাজিত করা যায় এবং অর্জনকে স্থায়ী করা যায়। এই ন্যূনতম এই কথাটুকুর সাথে তো আপনারা একমত হবেন নাকি? যদি একমত হন, তাহলে আজকে যে হতাশা কারো কারো মধ্যে বিরাজ করছে, সে হতাশার তো কোনো কারণ নাই। হতাশা একমাত্র তার ভেতর আসবে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মিথ্যা প্রচারণাটুকুকে সত্য বলে মেনে নিয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির যেই আবর্জনা, তাদের যে চেতনা, তাদের যে মূল্যবোধ বা তাদের যে আদর্শ নামে তারা যেগুলো বলে সেগুলো যে আসলেই সভ্যতার আবর্জনা, সেটা যদি আপনি বিশ্বাস করেন, শেখ হাসিনার পুনর্বার যে বিজয়, সেটা সম্পর্কে আপনার বিশ্বাস ঠিক ততটা শক্তিশালী হবে। আর আপনি যদি মনে করেন যে না, তাদের মধ্যেও তারা যা বলে, অর্থাৎ তাদের আদর্শেরও মূল্য আছে, তাহলে তো আপনি পরাজিত হবেন। আপনি যদি তাদের আদর্শকে মূল্যবান মনে করেন, আপনার ওখানেই চলে যাওয়া উচিত। আমাদের সংগ্রাম কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশকে পুনরুদ্ধার করা শেখ হাসিনার নেতৃত্বে, এবং এবার এটা স্থায়ী করা, যেটা আমরা আসলে 1971 সালে পারিনি। শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসলেন পারিনি। 2009 থেকে 24 এই অমূল্য বা মূল্যবান সময়টার মধ্যেও আমরা কিন্তু পারিনি। আমরা বারবার বাংলাদেশকে নিজেদের হাতে ফিরে পেয়েছি, কিন্তু আমরা আমাদের বিজয়টাকে স্থায়িত্ব দিতে পারিনি। এবার আমরা দুটো যদি টার্গেট করি, যে বিজয় এবং বিজয়ের স্থায়িত্ব, সেই জায়গাটায় কিন্তু কাজ করার আছে এবং সেই সাফল্য পাওয়ার লক্ষ্যে আমি কথা বলি। যা হোক, পাকিস্তানি সেকুলারদের এই অনন্ত নরক চক্র বোঝা খুবই সহজ। আপনারা সাম্প্রতিককালে, অতি সাম্প্রতিককালে ফরহাদ মজহারের একটা বক্তব্য শুনেছেন একটা টেলিভিশন টক শোতে। সে আহাজারি করছে, সেখানে সে বলেছে যে বিএনপি কোনো রাজনৈতিক দলই না। কথাটা কিন্তু সত্য, এবং এই সম্পর্কে বাংলাদেশের মোটামুটি সবাই যারা বোঝেন আসলে একটা রাজনৈতিক দল কিভাবে হতে হয়, তারা জানেন যে আসলে বিএনপি রাজনৈতিক দল না। ফরহাদ মজহার বলেছে জামাত একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি মনে করি এটা সত্য। জামাতের একটা আদর্শ আছে, জামাত বাংলাদেশকে কি বানাতে চায় সেটা তো সুস্পষ্ট, যদিও অনেকে বোঝার চেষ্টা করে না। বিএনপি তো বোঝারই চেষ্টা করে না, আওয়ামী লীগের অনেকেও বোঝে কিনা আমি জানি না। জামাত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বর্তমানে আফগানিস্তান যেটা হয়ে আছে,
সেটা জামাত বাংলাদেশকে বানাতে চায়। আওয়ামী লীগ বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন। জামাতের যেসব সহযোগী আছে যারা পাকিস্তানি সেকুলার, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানি সেকুলার জামাত দুটোর মধ্যে পার্থক্য এটা যে পাকিস্তানি সেকুলাররা বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায়, জামাত বাংলাদেশকে কিন্তু পাকিস্তান বানাতে চায় না। কারণ জানে জামাত যদি বাংলাদেশকে পাকিস্তান বানায় তাহলে তো আজকে পাকিস্তানে যে জামাতের যেমন ভাত নাই বা রুটি নাই, বাংলাদেশকে যদি জামাত পাকিস্তান বানায় তাহলে তো সেই জায়গায় জামাতেরও ভাত থাকবে না, বিএনপির থাকবে। বিএনপি আপনার পাকিস্তানকে পছন্দ করে এবং বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বিএনপি এবং পাকিস্তানি সেকুলার তাদের কিন্তু আপনার উদ্দেশ্য একই, কিন্তু পাকিস্তানি সেকুলাররা সেই জায়গায় সার্থক হয় না। না হওয়ার নানাবিধ কারণ আছে। কারণ হলো যে পাকিস্তানি সেকুলারদের যে স্বপ্ন, সেইটা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে সমাজ ব্যবস্থার কারণে কায়েম হওয়া সম্ভব নয়। পাকিস্তান কিভাবে টিকে আছে? পাকিস্তান টিকে আছে সেই দেশের 15-20% জমিদার শ্রেণীর, যাদের মধ্য থেকে পাকিস্তানের সামরিক বাহিনী তৈরি হয়, যাদের ভেতর থেকে পাকিস্তানের আমলাতন্ত্র তৈরি হয়। সেই 10-15-20% মানুষের সুশিক্ষা কিংবা আধুনিক শিক্ষা, পশ্চিমা শিক্ষা, এটার কারণে পাকিস্তান টিকে আছে। আর বাংলাদেশের গোটা সমাজটা হলো শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, সেটা হলো আপনার পাকিস্তানের যে 80% প্রজা শ্রেণী আছে, আমরা শতভাগ কিন্তু চিন্তায় চেতনায় বুদ্ধিবৃত্তিক ভাবে পাকিস্তানের ওই 80% প্রজা শ্রেণীর মধ্যে এখন চলে এসছি। যদি বাংলাদেশে পাকিস্তানের মতো একটা জমিদার শ্রেণী থাকতো, যেমন আপনার বদরুদ্দিন উমররা যে ধরনের জমিদার ছিল এরকম, সেটা হলে কিন্তু তাদের এই পাকিস্তানি সেকুলারদের পাকিস্তান বাস্তবায়নের স্বপ্নটা আপনার পূরণ হতো। সেটা বাংলাদেশে সম্ভব না। বঙ্গবন্ধুর এই সাফল্যটাকে আমাদের সুনাম করতে হবে যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার ফলে তিনি ওই জিনিসটা কিন্তু ভেঙে দিয়েছেন, পাকিস্তানের জমিদার প্রথাটা। এবং বঙ্গবন্ধুর সংগ্রামের মধ্যে ওইটা ছিল যে পাকিস্তানি জমিদার প্রথা ভেঙে দিতে হবে, এবং ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই জমিদার শ্রেণীটা নাই, এবং বাংলাদেশে যারা অবৈধ অর্থ রোজগার করে ধনী হয়েছে, ধনিক শ্রেণী যেটা, এখানেও তো 8-10% লোক এখন অনেক অর্থের মালিক, তারা আবার পাকিস্তানি সেকুলারদের মতো শিক্ষিত হতে পারেনি। এক্সেপ্ট, অর্থাৎ ব্যতিক্রম হইল এই ফরহাদ মজহার জাতীয়, এই যে কয়টা নাম বারবার বলছি, এই যে আবদুল্লাহ আবু সাইদ, ইউনুস, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, সলিমুল্লাহ খান, এই লোকগুলা এরা মনে করেন যে ওই বাংলাদেশটাকে সেই জায়গায় নিয়ে যেতে চায়। কেন নিয়ে যেতে চায় জানেন? এই লোকগুলো এসে বেশিরভাগ এদের অন্তত সাইকোলজিক্যালি এরা ভারত বিভাগের সাথে সংযুক্ত। কিভাবে? যে একটা রাষ্ট্র হবে মুসলমানদের জন্য, আরেকটা রাষ্ট্র হবে হিন্দুদের জন্য। তারা যেটা চেয়েছিল যে মুসলমানদের জন্য রাষ্ট্র হবে, এবং মুসলমানদের জন্য রাষ্ট্র, আপনি কিন্তু বিশেষ করে যারা ভূমি ত্যাগ করেছে, বাড়িঘর ত্যাগ করেছে মুসলমান হিসাবে, বর্তমানে যেটা ভারতের ভূখণ্ড, সেটা যারা ত্যাগ করেছে তাদের কথা একটু চিন্তা করেন। আপনি কিন্তু স্বাভাবিক ক্রোধ, ঘৃণা থেকে আপনি কিন্তু নিজের বাড়িঘর ছেড়ে যাবেন না, এটা সম্ভব না। আপনি অনেক কিছু মেনে নিয়েও নিজের বাড়িতেই থাকতে চাইবেন, নিজের দেশে থাকতে চাইবেন। এই বদরুদ্দিন উমর কিংবা আপনার এইরকম আরো অনেক আছে, এই যে রেহমান সোভান, আরো অনেক খুঁজে বের করতে পারবেন। বেশিরভাগ যারা মূলত এই পাকিস্তানি সেকুলার হয়ে বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, এদের বেশিরভাগেরই ওই লিঙ্কটা যে এরা নিজ ভূমিটা ছেড়ে দিয়েছে, হিন্দু ভূমি ছেড়ে মুসলমান ভূমিতে এসছে। এটা ধর্মীয় বিশ্বাসের চেয়ে একটু আলাদা। অর্থাৎ আপনার মুসলমান ভূমিতে এরা বেশিরভাগ নাস্তিক হলো, এরা কিন্তু মুসলমান দেশ চায়। সিরাজুল ইসলাম চৌধুরী, এদের মধ্যে কেউ কেউ এই পূর্ববঙ্গে কিংবা পূর্ব পাকিস্তানে এদের বাড়িঘর থাকতে পারে, কিন্তু মানসিকভাবে এরা কিন্তু এক দলের মানুষ, অর্থাৎ সবাই বদরুদ্দিন ওমরের অনুসারী। বুঝতে পেরেছেন যে তারা হিন্দু ঘৃণা তাদের মধ্যে এসে দেশভাগ থেকে, এইখানে আস্তিক নাস্তিকের বিষয় নাই, মুসলমান ধার্মিক হওয়া অধার্মিক হওয়ার বিষয় নাই, বিষয় হচ্ছে মুসলমান সংস্কৃতির দেশে তাকে থাকতে হবে।
কিন্তু পাকিস্তানের যে সুবিধাটা তৈরি হয়েছে যে একেবারে 47-এর আগে থেকে পরে পর্যন্ত যে জমিদার শ্রেণীর কাছে ক্ষমতা রাখা এবং জমিদারদের বুদ্ধি এবং উৎকর্ষ এবং প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রটাকে টিকিয়ে রাখা, যেইভাবে পাকিস্তানকে টিকিয়ে রেখেছে ভারতের সাথে অনন্ত যুদ্ধের প্রতিশ্রুতি দিয়ে, অত্যন্ত কৃত্রিমভাবে কিন্তু টিকিয়ে রেখেছে। হ্যাঁ, প্রতিবেশী একটা দেশের সাথে আপনি অনন্ত যুদ্ধ করবেন, এই জন্য তারা ভুট্টো সম্পূর্ণ জমিদারের ছেলে, তার কোনো ছেলে মেয়ে নাতি সে কোনোদিন কিন্তু পেটে ইট বাঁধেনি। ভুট্টো বলেছিল যে পেটে মানে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা তৈরি করব। এগুলো এসে ওদের সেই একই যে একটা মুসলমান দেশে বসবাস করতে হবে এবং সেই মুসলমান দেশটার পূর্ণ ভিত্তি হবে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, অর্থাৎ যেই দেশ থেকে তারা তাড়িত হয়েছে বা বিতাড়িত হয়েছে বলে মনে করে সেই দেশের বিরুদ্ধে অনন্ত ঘৃণা। উপায় হিসাবে এটা খুবই ভালো মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুবই খারাপ। আপনি নেতিবাচক শক্তিকে, মানুষের ভিতরের ঋণাত্মক শক্তিটাকে আপনি জাগ্রত রেখে আপনি কিন্তু টিকে থাকতে চাচ্ছেন। ঠিক এইখান থেকেই আসে যে পাকিস্তানি সেকুলারদের অনন্ত নরক চক্র। আপনি যদি আবার ফরহাদ মজহারের কথায় ফিরে যাই, ফরহাদ মজহাররা তো দেখেন 24-এ একটা বিজয় পেয়েছে এবং 24-এ বিজয় পাওয়ার পরও 24-এ বিজয় পেয়েছে, 24-এ বিজয়ে পাকিস্তানি শক্তি সম্পূর্ণরূপে বাংলাদেশে ক্ষমতায় এসছে। পাকিস্তানি সেকুলাররা প্রথমে জঙ্গি, তারপর ইউনুস, তারপর তারেক রহমান, এ তো পুরোপুরি পাকিস্তানি ধারার মধ্যে আছে। এইটা বিস্তৃত ব্যাখ্যা করার কিছু নেই। আমরা তো তারেক রহমানেরকে দেখছি যে তিনিও ওই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশকে কিভাবে নগর রক্ষা করবে এগুলা তার স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছে। অর্থাৎ পুরো পাকিস্তানের পদ্ধতিটা ফিরে আসার পরও ফরহাদ মজহার কেন অতৃপ্ত? অতৃপ্ত এই জন্য যে পাকিস্তানি পন্থাটা যে স্থায়িত্ব দিতে পারে না একটা রাষ্ট্রকে, এটা বুদ্ধিজীবী হিসাবে ফরহাদ মজহার বোঝে। আবার পাকিস্তানি সেকুলার হওয়ার কারণে যে একটা মুসলমান টেকসই রাষ্ট্রে বসবাসের তার যে আকাঙ্ক্ষা, সেটাও সে দমন করতে পারে না। এই যে এই পন্থাটা পাকিস্তানে কার্যকর হয়েছে, বাংলাদেশে যে কার্যকর হবে না পাকিস্তান ব্যবস্থাটা, এইটা তার জন্য চরম হতাশার বিষয়। আবার সে নিজের যে জিনগত পরিবর্তন ঘটিয়েছে, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা পোষণ করতে 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 তার যে মনস্তত্ত্ব সে গড়ে তুলেছে, সেটাকেও সে কিন্তু আবার পরিত্যাগ করতে পারে না। বুঝতে পেরেছেন? ফলে এই ফরহাদ মজহার আবার পুনরায় আরেকটা আপনার গণ আন্দোলন, বিজয়, বিপ্লব এসবের কথা বলছে। এটা কিন্তু আবার ফরহাদ মজহার একা বলছে তা না। পিনাকিকে দেখবেন, সেও বলে যে আরেকটা বিপ্লব আসতেছে, আরেকটা গণ অভ্যুত্থান। এবং সবাই, আপনি যদি পাকিস্তানি জঙ্গিগুলোকে দেখেন, ফুয়াদ থেকে শুরু করে এরা কেউ কিন্তু 24-এ যেই বিজয় তারা পেয়েছে, আমরা যদি মনে করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হচ্ছে কম বিজয়ও পাই, আমরা কিন্তু সন্তুষ্ট থাকবো এবং আমাদের যতটুকু বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা আছে সেটা দিয়ে আমরা কিন্তু আর মানুষকে অশান্তির পথে ডাকবো না। আমরা কিন্তু তাদেরকে চূড়ান্ত শান্তি দিতে সক্ষম হব। এরা কিন্তু পারছে না। সেই জন্য দেখবেন যে ফরহাদ মজহার, সলিমুল্লাহর কথা আমি অত শুনি না, কিন্তু জঙ্গিদের সবার মধ্যে যারা এই পাকিস্তানি সেকুলার, আপনি নুরুল কবিরের কথা শুনবেন, কোথাও তার মনে শান্তি নেই। কোনো ব্যবস্থায় সে দেখবেন যে শান্তি পাবে না। সে তার মতো করে ব্যাখ্যা করে একটু যৌক্তিকভাবে। আপনি যত বিজয় দেন এই পাকিস্তানি সেকুলারদের, এই নাস্তিক গোষ্ঠীকে, সেই যে জিনিসটা চায় এটা হলো কাল্পনিক। অর্থাৎ এই পূর্ব বাংলায়, অর্থাৎ পূর্ব পাকিস্তানে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আমাদের যে একটা বিবর্তন হয়ে গেছে, ওই জিনিসটা আবার ওদের মাথায় কাজ করে না। অর্থাৎ ওটা বোঝারও ওরা চেষ্টা করে না। এই পরিবর্তনটুকুকে আবার উল্টে দিয়ে পুরোপুরি পাকিস্তান হওয়া এই বাংলাদেশে সম্ভব নয়। একদিক থেকে সে যেটা চায়, ফরহাদ মজহার যেটা চায় সেটা সম্ভব না। আবার ফরহাদ মজহার দেখে যে সে যত বিজয় পাক, তার চূড়ান্ত চাওয়া বাস্তবায়িত হওয়া যেমন সম্ভব না, এবং যেই পথে তারা এটা চায় সেই পথে শুধু মানুষের দুঃখ কষ্ট আনে।
এই দুই দ্বন্দ্বে পড়ে সে আবার বিপ্লব চায়, আবার অশান্তি চায়, আবার খুনাখুনি চায়। আপনি যত পাকিস্তানি সেকুলার আছে, আপনি সিরাজুল ইসলাম চৌধুরী থেকে শুরু করে কারো কাছে কিন্তু আপনি কখনো, এরা মরে যাবে, আরো একজন হয়তো সিরাজুল তো 90 বছর বয়স হয়ে গেছে, হয়তো 4-5 বছরের বয়সের মধ্যে মরে যাবে। এদের মধ্যে যারা চূড়ান্ত শয়তান হয়ে যেতে পারেনি ইউনুসের মতো, ইউনুসের চূড়ান্ত শয়তান হয়ে গেলে কি হলো, ইউনুসের ওই ওই আপনার তার পূর্ব পাকিস্তানের স্বপ্ন, পাকিস্তান স্বপ্ন, এগুলা তার আর নাই। তার হলো স্বপ্ন হলো লামিয়া, যৌনতা, খ্যাতি, রসনা বিলাস, এইসব। এখন সবাই তো ইউনুস হতে পারেনি, সবাই সেভাবে গড়ে ওঠেনি। ফরহাদ মজার হয়তো আধা আধি হয়েছে, ফরহাদ মজারকে আমরা দেখেছি গফুর নাম দিয়ে, সেও কিন্তু প্রেম করতে বের হয়ে গিয়েছিল। এরকম অনেকে আধা আধি হয়েছে। কিন্তু ইউনুস যেহেতু আলটিমেট ডেভিল, পরিপূর্ণভাবে শয়তানে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মানবিক গুণাবলী সম্পূর্ণরূপে রহিত করে শুধু নিজের ভোগবিলাসে মত্ত হতে পেরেছে, ইউনুসকে এগুলো কিন্তু পীড়িত করে না। ফলে ইউনুস একবার এসে খেয়ে দিয়ে চুরিদারি করে আমেরাটি রেখে দিয়ে আবার আনন্দে মেতে গেছে। ফরহাদ মজারের তো স্বপ্নটাও বাস্তবায়ন হচ্ছে না। আবার আপনার সেও দেখছে যে আসলে এই পদ্ধতিতে এটা সম্ভব না। এটাই হলো নরকে অনন্ত চক্র। অর্থাৎ আপনি এদের যত বিপ্লব, এরা আরো 10টা বিপ্লব যদি আগামী 2 বছরে করে, এরা একাদশ বিপ্লবের ডাক দিবে। কারণ হলো এদের আপনার স্বপ্নটা ভুল, স্বপ্ন বাস্তবায়নের কোনো পথ এদের জানা নাই, এবং এদের পক্ষে সম্ভব না। কারণ হলো এরা সভ্যতা বিরোধী, ইতিহাস বিরোধী শক্তিকে পূজা করে, অর্থাৎ অবলম্বন করে এরা বিজয়ী হতে চায়। সেই সভ্যতা বিরোধী, ইতিহাস বিরোধী শক্তি কোনটা? সেটা হলো ইসলামিক জঙ্গিবাদ। নিজেরা নাস্তিক হয়েও ইসলামিক জঙ্গিবাদকে আদর্শ ধরে এরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। আবার ইসলামিক জঙ্গিবাদ কিন্তু তাদেরকে বারবার দুঃখের মধ্যে নিপতিত করে। এটাই হলো সংক্ষেপে পাকিস্তানি সেকুলারদের অনন্ত নরক চক্র। বিপরীতে দেখেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা যেহেতু সভ্যতার পক্ষে এবং ইতিহাসের পক্ষে, আমাদের কিন্তু একবার বিজয় পেলেই আমরা কিন্তু বাংলাদেশকে স্থায়িত্ব দিতে পারবো, শান্তি দিতে পারবো, সমৃদ্ধি দিতে পারবো।